আগের পর্বে আমরা শুনেছি অজয় সিংহ তার পালিত কন্যা তারাবাইকে তার শেষ সময়ে রায়মল্ল গোয়েন্দার কথা বলে এবং সেই গোয়েন্দার সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করে। তারাবাই আর উপায়ন্তর না দেখে নিজেই তার ঘোড়া নিয়ে আরাবল্লী পার্বত্য পথে বেরিয়ে পড়ে। রাস্তায় সে রঘুনাথের সাক্ষাৎ হয়, যে রঘুনাথ একসময় তার ছোটবেলার বন্ধু হলেও পরে তাদের সম্পর্ক খারাপ হয় এবং এই মুহূর্তে সে রঘু ডাকাত নামে পরিচিত। রঘুনাথ তারাবাইকে ধরে তার ডেরাতে নিয়ে আসে। সেখানে তার সাথে আরও অনেক ডাকাত থাকে। তারাবাই অনেক কাকুতি মিনতি করলেও রঘুনাথ তাকে সেখান থেকে যেতে দেয় না এবং কে একজন পরে খবর নিয়ে আসে যে রায়মল্ল গোয়েন্দা নাকি রঘুনাথের সন্ধানে ঘুরছে। অন্যদিকে রঘুনাথের দলের মধ্যে কেউ একজন তারাবাইকে সান্ত্বনা দেয় যে সে থাকতে তারাবাইয়ের কোনো ভয় নেই। তারাবাইয়ের মনে হয় যে রায়মল্ল গোয়েন্দাই হয়তো রঘুনাথের দলের ভেতর ছদ্মবেশে লুকিয়ে রয়েছে। এরপর কি হতে চলেছে শুনবো আজকের পর্বে। শুরু হচ্ছে পাঁচকড়িদের লেখা রঘু ডাকাত দ্বিতীয় পর্ব। রঘুনাথ, তোমরা কি রায়মল্ল গোয়েন্দার কথা বলছো? অবাক চোখে রঘুনাথ তার দিকে চেয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, কিন্তু তুমি তার কি জানো? আমি তো তাকেই খুঁজতে যাচ্ছিলাম, পথে তো তোমরা বাধা দিলে। তারা এই কথা বলেই সেই আশ্বাসদাতার দিকে আর চোখে তাকালো। সেই ব্যক্তি আসল রায়মল্ল সাহেব কিনা এইবার চেয়েই তারা তা বুঝতে পারল। তারা রায়মল্লের নাম উচ্চারণ করতেই সেই ব্যক্তি আশ্চর্যান্বিত হয়ে তারার মুখের দিকে চেয়েছিলেন। তার চোখ থেকে এক অপূর্ব দীপ্তি বেরোচ্ছিল। তারা ভুল বুঝেনি, তিনিই ছদ্মবেশে স্বয়ং গোয়েন্দা সর্দার রায়মল্ল সাহেব। ভোজসিংহ নামে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, তুমি রায়মল্ল সাহেবের কাছে যাচ্ছিলে? হ্যাঁ। ডাকাতরা সবাই আশ্চর্য হয়ে তারার মুখের দিকে চেয়ে রইল। নারায়ণ রাম তারার দিকে ফিরে বলল, দেখেছো ব্যাপারটা? এখানকার লোকে এখন আমাদের ধরিয়ে দেওয়ার জন্য ওই রায়মল্ল গোয়েন্দার সঙ্গে ষড়যন্ত্র করছে। এই মেয়েটাকে দিয়ে নিশ্চয়ই কোনো খবর পাঠাচ্ছিল। তারা, তুমি রায়মল্ল সাহেবের কাছে কেন যাচ্ছিলে? আমি রায়মল্ল গোয়েন্দার কাছে একটা খবর নিয়ে যাচ্ছিলাম। ভোজ সিংহ লাফিয়ে উঠে একেবারে বালিকার সামনে গিয়ে বলল, কি? তুমি রায়মল্ল গোয়েন্দার কাছে খবর নিয়ে যাচ্ছিলে? তবে সে কি খবর বলতে হবে, নইলে মুখ চিরে কথা বের করে নেব। যেই ভোজ সিংহ ওইরকম ভয়ঙ্কর ভঙ্গিতে বালিকার কাছে এলো, অমনি কোথা থেকে অলক্ষ্যভাবে ঠিক সময়ে রায়মল্ল সাহেবও তার পিছনে এসে দাঁড়ালেন। তারা বুঝল পাছে ভোজসিংহ তার প্রতি কোনো অত্যাচার করে, সেই জন্য তিনি ভোজসিংহের পিছনে দাঁড়িয়েছেন। সাহসে ভর করে তারা বলল, আমায় ভয় দেখাচ্ছ কেন? আমি নিজেই তো বলছি। শোনো, অনেকদিন আগে আমার বাবার সঙ্গে রায়মল্ল সাহেবের বাবার বন্ধুত্ব ছিল। আমার বাবা একবার ওই বন্ধুর জীবন বাঁচিয়েছিলেন। বাবা যদিও রায়মল্ল সাহেবকে কখনো দেখেননি, কিন্তু তিনি মনে করেন রায়মল্ল সাহেব কখনোই তার ক্ষতি করবেন। আরে রাখ তোর হিতৈষী আর অহিতৈষী, এখন কি খবর নিয়ে যাচ্ছিলি তাই আগে বল। তারা যেন কিছুটা ভয় পেয়ে বলল, বাবা এখন মুমূর্ষু। মৃত্যুর আগে তিনি রায়মল্ল গোয়েন্দাকে একটি আশ্চর্য গোপন কথা বলে যেতে চান। বাবা কার কাছে শুনেছিলেন রায়মল্ল গোয়েন্দা এখন লাল পাহাড়ে আছেন, তাই তিনি আমাকে দিয়ে এই কথা বলে পাঠাচ্ছিলেন যে বুঁদি গ্রামে বাবার সঙ্গে একবার রায়মল্ল সাহেবের দেখা হওয়া খুব দরকার। আমি এই খবর দিতে রায়মল্ল সাহেবের খোঁজে লাল পাহাড়ে যাচ্ছিলাম। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তারা এইভাবে কৌশলে নিজের জানার বিষয় ছদ্মবেশে রায়মল্লকে জানিয়ে সংক্ষেপে নিজের বাসস্থানের ঠিকানা বলে নিশ্চিন্ত হলো। তারা যে কি খেলা খেললো ডাকাতরা কেউই তার কিছুই বুঝতে পারল না, অথচ খুব সহজে তার কাজ সফল হলো। চমৎকার! আমার এমন ইচ্ছে হচ্ছে যে তারাকে একবার ছেড়ে দিই, রায়মল্ল গোয়েন্দার সঙ্গে দেখা করুক। এতে আর আমাদের কি উপকার হবে?
রাক্ষসের মতো বিকট হেসে কঠোর স্বরে রঘুনাথ বলল, তাতেই ফল হবে যে রায়মল্ল একা বুদি গ্রামে তারার বাবার কাছে অসহায় অবস্থায় যাবে, আর আমরা আমরা সকলে মিলে তাকে আক্রমণ করব। কি? ঠিক এই সময়ে আর একটি অদ্ভুত ঘটনা ঘটল। কে কোথা থেকে বলল, আজ রাতেই রায়মল্ল তারার বাবার কাছে যাবে, কারো সাধ্য থাকলে সেখানে যেও। হঠাৎ বজ্রপাত হয়ে যদি সেই জায়গায় একজনের মৃত্যু হতো তাহলেও ডাকাতরা এত চমকাতো কিনা সন্দেহ। কিন্তু কে কোথা থেকে কথা বলছে জানতে না পেরে তারা আরো আশ্চর্য হলো। ডাকাতরা বড় বিচলিত হলো বটে, কিন্তু তারার মনে অপার আনন্দ। এত সহজ উপায়ে তার কার্যসিদ্ধি হলো দেখে সে নিশ্চিন্ত হলো। রঘুনাথ তখন এক এক করে প্রত্যেকের সামনে গেল, প্রত্যেককে জিজ্ঞাসা করলো, তুমি কথা বলেছ? হ্যাঁ, কে? না, কেউই স্বীকার করল না। অবশেষে রঘুনাথ প্রতাপের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, প্রতাপ, তবে তুমি আমাকে রাগানোর জন্য কথা বলেছ, তাই তো? শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন, রায়মল্ল সাহেব প্রতাপ সিংহ নামে ডাকাতদের কাছে পরিচিত ছিলেন। প্রমাণ করো। প্রমাণ করার আমার দরকার নেই। আমার নিশ্চয়ই মনে হচ্ছে তুমিই বলেছ। আমি তোমায় সোজা কথা বলছি, যদি ভালো চাও এরকম করে আর আমাকে রাখিও না। ফের যদি এরকম কাজ করো তাহলে তোমারই একদিন কি আমারই একদিন। প্রতাপ ওরফে রায়মল্ল কোনো কথা বললেন না। তার যুক্তি ও কাজের ফল অন্য লোকের বুদ্ধির বাইরে। অন্য লোক হয়তো ভাবতো এমন করলে পাকে প্রকারে ছদ্মবেশী ধরা পড়বে, কিন্তু রায়মল্ল সাহেব এমন ক্ষেত্রে ভাবতেন এতে তার কাজে সিদ্ধ হবে। অন্যরা যা ঠিক বলে মনে করত তিনি তা তার বিপরীতভাবে দেখতেন। এই প্রতাপ লোকটাকে কোত্থেকে এলো? রাজারাম সিংহের ডাকাতের দলে এসে প্রতাপ প্রথমে ভর্তি হয়। তারপর রায়মল্ল সাহেব যখন ওই রাজারামের পুরো দলকে পাকড়াও করে, সেই সময় প্রতাপ আর 2-3 জন ছিটকে এসে রঘুনাথের দলে বেসে। কিন্তু রঘুনাথের সঙ্গে প্রতাপের খুব একটা ভালো বনে না। একদিন না একদিন দুজনে খুনোখুনি হবে। রঘুনাথ তারার কাছে এসে বলল, তারা, তুমি আজ রাতের মতো এই ছোট তাঁবুর ভেতর গিয়ে থাকো, কাল আবার তোমার সঙ্গে কথা হবে। আমি এখন একটা বিশেষ কাজে যাব। তোমার কোনো ভয় নেই, কাল সকালে আমার সঙ্গে আবার দেখা হবে। তারা যাতে পালাতে না পারে তার ব্যবস্থা করে রঘুনাথ অন্য 2 জন সঙ্গী সহ চলে গেল। নিরুপায় হয়ে তারা ছোট শিবিরের দিকে এগুচ্ছে। এমন সময় রায়মল্ল সাহেব ইশারায় তাকে ডাকলেন। তারা তার কাছে গেল। আমার কথার কোনো জবাব দিতে হবে না। আমি যা বলি মন দিয়ে শুনে রাখো। বোধহয় তুমি বুঝতে পেরেছো আমি কে। তারা ঘাড় নেড়ে বোঝালো যে সে বুঝতে পেরেছে। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার উপর বিশ্বাস করে নির্ভয়ে তাঁবুর ভেতরে গিয়ে শুয়ে থাকো, আর নির্ভয়ে ঘুমাও। কেউ তোমার শরীর স্পর্শ করতে পারবে না। এখানে সবসময় তোমাকে রক্ষা করার জন্য আমি ছাড়া আরো অন্য 3-4 জন লোক আছে। তোমার কোনো ভয় নেই। আমি তোমার বাবার কাছে চললাম, রঘুনাথ সেখানে যাবে, তা আমি বেশ স্পষ্টই বুঝতে পেরেছি। রায়মল্ল সাহেব চলে গেলেন। তারা মন্ত্রমুগ্ধের মতো যতক্ষণ তাকে দেখা গেল ততক্ষণ তার দিকে চেয়ে রইল। তারার বাবার নাম এ পর্যন্ত শ্রোতা বন্ধুদের জানানো হয়নি।
এখন আর তো অপ্রকাশ রাখা চলে না। তারার বাবার নাম অজয় সিংহ। পূর্ব ঘোষিত ঘটনার প্রায় 3 ঘন্টা পরে অজয় সিংহের বাড়ির বাইরের দরজায় কে আঘাত করল। বিছানা থেকেই অসুস্থ অজয় সিংহ জিজ্ঞাসা করলেন, দরজায় ঘা দেয় কে? কে ঘা দেয়? একজন বৃদ্ধ অজয় সিংহের পাশে বসে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। সে অজয় সিংহের প্রশ্নের উত্তর দিল। চোর ছেচোর না হয় ডাকাত হবে, নইলে এত রাতে কে আর এখানে আসবে? না, আজ রাতে আমার সঙ্গে একজন লোকের দেখা করার কথা আছে। একবার গিয়ে দেখে এসো। যাও। বৃদ্ধ আর কোনো কথা না বলে বিড়বিড় করে বকতে বকতে ঘর থেকে বেরুল। এই বৃদ্ধের নাম মঙ্গল। অজয় সিংহের ভালো অবস্থায় সে তার চাকর ছিল। বৃদ্ধের একটা গুণ ছিল, সে ভালোভাবে নাড়ি পরীক্ষা করতে পারত এবং নানা ধরনের ওষুধও জানত। এমন অনেক গাছপালা সে চিনত যার গুণাগুণ অনেক বিচক্ষণ চিকিৎসকও জানতেন না। মঙ্গল অনেক কাল অজয় সিংহের বাড়িতে ছিল। প্রায় 4 বছর সে কোথায় চলে গিয়েছিল কেউ তার খবর পায়নি। কিন্তু এমন বিপদের সময় সে কেমন করে কোথা থেকে এসে জুটল তাও কেউ বলতে পারল না। প্রভু ভক্ত ভৃত্য এসেই অজয় সিংহের অবস্থা দেখে কেঁদে ফেলেছিল। তারপর অন্য কথাবার্তায় সে এতদিন কোথায় ছিল তা বলে বৃদ্ধের সেবা শুশ্রূষায় লেগে গিয়েছিল। তারা রায়মল্লের উদ্দেশ্যের লালপাহাড়ে যাওয়ার কিছু পরেই মঙ্গল এসে জুটেছিল। অজয় সিংহের আদেশে মঙ্গল সদর দরজা খুলে দিলে একজন বলিষ্ঠ যুবা পুরুষ ঘরে ঢুকল। আগন্তুক যুবক ঘরের মধ্যে ঢুকেই জিজ্ঞাসা করল, এই কি অজয় সিংহের বাড়ি? এ অসুস্থ ব্যক্তি কি অজয় সিংহ? আমারই নাম অজয় সিংহ। আপনি আপনি কে? আমার নাম রায়মল্ল। আমি কোম্পানির তরফে গোয়েন্দার কাজ করি। অনেক সময় সাহেবের পোশাক পরি বলে লোকে আমায় রায়মল্ল সাহেব বলে ডাকে। গম্ভীর স্বরে অলক্ষ্যে কে কোথা থেকে বলল, মিথ্যে কথা। যে আগন্তুক যুবক নিজেকে রায়মল্ল গোয়েন্দা বলে পরিচয় দিয়েছিল সে অবাক ও চমকে গিয়ে চারিদিকে চেয়ে কাউকে কোথাও দেখতে না পেয়ে রেগে মঙ্গলকে লক্ষ্য করে বলল, এ কথা কে বললে? কে বললে? তুই বলেছিস? বাজি বুড়ো, আমার সঙ্গে ঠাট্টা! আপনি এখানে কি উদ্দেশ্যে এসেছেন? উদ্দেশ্য? আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন। আমার নিজের কোনো উদ্দেশ্যে আমি এখানে আসিনি। আমি যে আপনাকে ডাকিয়ে পাঠিয়েছি এই খবর আপনাকে কে দিল? আপনার কন্যা তারা আমাকে এই খবর দিয়েছে। তবে আপনার সঙ্গে তার দেখা হয়েছিল? আজ্ঞে হ্যাঁ। সে কি বলে? আমি আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। তারা বলে আপনি আমার কাছে কি একটা গোপন কথা বলার ইচ্ছে করেন। আগন্তুক যুবক যেভাবে অজয় সিংহের প্রশ্নগুলোর উত্তর দিল তাতে সন্দেহের কোনো বিশেষ কারণ দেখা গেল না। অজয় সিংহ তাকে অবিশ্বাস করলেন না। যেসব কথা তিনি রায়মল্ল সাহেবের কাছে বলবেন বলে ঠিক করেছিলেন সেই সব কথা বলতে উদ্যত হয়েছেন এমন সময়ে আবার কে সেই ঘরের এক কোণে অদৃশ্য থেকে গম্ভীরভাবে বলল, বিশ্বাস করবেন না, ও ডাকাত। রাগে লাল চোখে আগন্তুক মঙ্গলের দিকে ফিরে বলল, ফের ফের পাজি বুড়ো পাগলামি করছিস তুই? কই, আমি তো কিছুই বলিনি। এই সময় একজন লোক গর্বিত পদক্ষেপে সেই ঘরের মধ্যে প্রবেশ করল। তার পোশাক রাজপুত ভদ্রলোকের মতো। চেহারা দেখে মনে হয় তিনি কোনো উচ্চ বংশের সন্তান। ঘরের ভেতরে ঢুকেই নবাগত ব্যক্তি জিজ্ঞাসা করল, তুমি কে? তুমি কে? দুজনে এইভাবে কথা কাটাকাটি করছে এমন সময়
ভয়ে ক্ষীণ স্বরে অজয় সিংহ নবাগত ব্যক্তিকে সম্বোধন করে বললেন, আমি তোমায় চিনি, তোমার মুখ দেখেই আমি চিনতে পেরেছি। তোমার বাবার মুখখানি ঠিক যেন তোমার মুখে বসানো রয়েছে। যদি তারা তোমার কাছে যথাসময়ে পৌঁছে খবর দিতে না পেরে থাকে, তাহলেও আজ ভগবান তোমায় এখানে এনে দিয়েছেন। তোমার নাম রায়মল্ল না হয়ে যায় না। নিশ্চয়ই তুমি সেই স্বনামধন্য গোয়েন্দা সর্দার রায়মল্ল। রায়মল্ল সাহেব হেসে অজয় সিংহকে প্রণাম করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এ লোকটাকে লোকটা প্রতারক। কি আশ্চর্য, তোমার নামে নিজের পরিচয় দিচ্ছিল। রায়মল্ল সাহেব যেন কিছুটা রেগে উত্তর করলেন, বলেন কি, আমার নামে পরিচয় দিচ্ছিল? তবে তো সত্যি লোকটাকে তা দেখা দরকার। এই পর্যন্ত বলেই আগন্তুক যুবককে ভাবার সময় না দিয়ে তার দাড়ি গোঁপ ধরে রায়মল্ল সাহেব সজোরে এক টান মারলেন। পরচুলের দাড়ি গোঁপ খুলে যাওয়ায় রঘুনাথের মূর্তি ধরা পড়ল। চমকে গিয়ে অজয় সিংহ সেই মুখের দিকে চেয়ে বললেন, এ কি রঘুনাথ? তোমার এই কাজ কি বিশ্বাসঘাতক! রায়মল্লের নাম শুনেই ভয়ে রঘুনাথের আত্মা যেন উড়ে গিয়েছিল। সে যে কোনো উপায় হোক পালানোর চেষ্টা করছিল। রায়মল্ল সাহেব যখন তাকে টেনে তার পরচুলের দাড়ি গোঁপ খুলে ফেললেন, সেই টানাটানির সময়ে রঘুনাথ তার হাত ছাড়িয়ে পালালো। জোর করলে যে রঘুনাথ পালাতে পারত তা নয়, তবে যে কেন রায়মল্ল গোয়েন্দা তেমন দুর্দান্ত ডাকাতকে হাতে পেয়েও ছেড়ে দিলেন, তার একটি বিশেষ কারণ ছিল। রঘুনাথের ধরা পড়ার তখনও সময় হয়। রঘুনাথ রায়মল্লকে চিনতে পারল না। তার কারণ তিনি তখন ছদ্মবেশী প্রতাপ নন। কেবল পোশাকের ভিন্নতা কেন, কণ্ঠস্বরও পরিবর্তিত। সেই সব পরিচয় দেবার প্রয়োজন ছিল না বলে রায়মল্ল রঘুনাথের কাছে প্রতাপের নাম বা তার কথা তুলে কোনো গোলমাল করলেন না। রঘুনাথ পালিয়ে গেলে রায়মল্ল সাহেব স্থির ধীর গম্ভীরভাবে অজয় সিংহের বিছানার পাশে বসলেন। পরে জিজ্ঞাসা করলেন, আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন? তোমায় কে বলল? সে কথা এখন নাই বা শুনলেন? তার সঙ্গে কি তোমার দেখা হয়েছিল নাকি? হয়েছিল। কোথায়? তারা এখন রঘু ডাকাতের অধীনে বন্দিনী। কি ভয়ঙ্কর! তবে তোমার সঙ্গে তার কি উপায়ে দেখা হলো? সংক্ষেপে রায়মল্ল সাহেব সব কথা খুলে বললেন। ব্যাকুল হয়ে কেঁদে অজয় সিংহ বলল, বাছা, আমার জন্যই তোমার অমূল্য জীবন রত্ন নষ্ট হলো। হায়, কি করলাম আমি? কেন ভাগিনীকে যেতে দিলাম? রায়মল্ল সাহেব অজয় সিংহকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলেন। কাঁদতে কাঁদতে অজয় সিংহ জিজ্ঞাসা করলেন, রঘু ডাকাতকে? যাকে এইমাত্র দেখলেন। রঘুনাথ কি এখন ডাকাত দলে মিশেছে? মিশেছে কি? ওই তো বাহারি ডাকাতের দলের সর্দার। ওই দলকে দলশুদ্ধ ধরিয়ে দেওয়ার জন্যই কোম্পানি আমাকে বাহাদুর নিযুক্ত করেছেন। আমার তারার তবে কি হবে? তাকে কি খুন করে ফেলবে? প্রশান্ত চিত্তে রায়মল্ল সাহেব উত্তর করলেন, তারার এক কাছে চুলো কেউ ছুঁতে পারবে না। আমার প্রাণ যায় সেও শিকার, তবু তার আর কোনো অমঙ্গল হতে দেব না। তারার মুখেই আমি আপনার সব কথা শুনেছি।
রায়মল্লের কথা সম্পূর্ণ হওয়ার অপেক্ষা না করেই অজয় সিংহ জিজ্ঞাসা করলেন, তুমি তাকে এমন ঘোর বিপদে রেখে ছেড়ে চলে এলে কেন? তাকে নিয়ে এলে না কেন? না, আমি জানি হতভাগিনী কত যাতনাই না ভোগ করছে। আমার উপরে যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন। তার আর কোনো বিপদ হয়নি, আর হবেও না। তার কোনো বিপদ হতেই পারে না। এখন আপনি যদি আমায় কিছু বলতে চান তবে শীঘ্র বলে ফেলুন, আর আমার বেশি দেরি করার সময় নেই। সে কথা সত্যি, অনেক কথা তোমায় বলতে হবে, অনেক সময় লাগবে। তুমি ছাড়া এই পিতৃমাতৃহীন বালিকার প্রাপ্য সম্পত্তি পুনরুদ্ধার করতে আর কেউ সমর্থ হবে না। কোন অনাথা বালিকার কথা বলছেন? আমার পালিতা কন্যা, ওই তারার কথাই বলছি। আমার প্রাণ দিলে যদি আপনার কোনো উপকার হয় আমি তাও করব। শুনেছি আপনি একবার আমার বাবার জীবন রক্ষা করেছিলেন। আমি অকৃতজ্ঞ নই। যদি পারি সে পিতৃঋণ শোধ করব। তুমি পারবে, অন্য লোকের সাধ্য নয়। তারা আমার বিপুল সম্পত্তির অধিকারিণী, কিন্তু তারার সত্য প্রমাণের জন্য যে যে কাগজপত্র বা দলিল দস্তাবেজের প্রয়োজন সে সমস্ত খোয়া গেছে। আপনি কি করে জানলেন যে যারা এখন তারার বিষয়ে নির্বিবাদে ভোগ দখল করছে তারা সে কাগজপত্র নষ্ট করেনি? না না, তা পারবে না। সেসব কাগজপত্র নষ্ট করলে যারা এখন তারার বিষয় সম্পত্তি ভোগ দখল করছে তাদের আর সে অধিকার থাকবে না। তা আপনি এতদিন তার কথা কারো কাছে প্রকাশ করেননি কেন? এতদিন চেষ্টা করলে কোনো ফল হতো না। এখন যে সুযোগ পেয়েছি এ সুযোগ আগে ছিল না। সম্প্রতি আমি কতগুলো কাগজপত্র দু একটা এমন সন্ধান পেয়েছি যাতে আমার মনে অনেকটা আশা হচ্ছে। তোমার মতো লোক এ কাজে হাত দিলে অভাগিনী নিজের ন্যায্য প্রাপ্য সম্পত্তি ফিরে পাবে। রায়মল্ল সাহেব আর বেশি সময় নষ্ট করতে না পেরে খুব ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। তবে যাও রায়, নিজের কাজ সাধনে এগিয়ে যাও। তারাকে ডাকাতদের কবল থেকে উদ্ধার করো। তোমার কাজ উদ্ধার হলেই আমার কাছে ফিরে এসো। আমি তোমায় সেসব গোপন কাহিনী বলবো। রায়মল্ল সাহেব এত ব্যস্ত হয়ে পড়েছিলেন যে এসব কথার কোনো উত্তর না দিয়েই তিনি চলে গেলেন। পার্বত্য পথে ঘোড়ায় চড়ে তিনি অত্যন্ত দ্রুত যেতে পারতেন, সুতরাং তার কিছু দেরি হলেও রঘুনাথের আগে তিনি উপস্থিত হতে পেরেছিলেন। যে স্থানে তারা বন্দিনী ছিল তার কিছুটা দূরে একটি ছোট্ট জঙ্গলের কাছে তিনি ঘোড়ার গতি থামান। তৎক্ষণাৎ সেই বন থেকে কৃষক বেশি একটি লোক বেরিয়ে এলো। রায়মল্ল সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, রঘুনাথ ফিরে এসেছে? আগে না। ওই দূরে ঘোড়ার পায়ের শব্দ শোনা যাচ্ছে, বোধহয় রঘুনাথ আসছে। আচ্ছা, তাড়াতাড়ি আমার ছদ্মবেশ দাও আর ঘোড়াটাকে নিয়ে যাও। যাও। সে লোকটা তাই করল। 2-4 মিনিটের মধ্যে রায়মল্ল সাহেব পোশাক পরিবর্তন করে নিলেন। সে লোকটা তার ফেলে যাওয়া পোশাক ও ঘোড়াটা নিয়ে বনের ভেতরে চলে গেল। প্রতাপের বেশে রায়মল্ল সাহেব দ্রুত পায়ে শিবিরে পৌঁছে অন্য ঘুমন্ত ডাকাতদের এক পাশে শুয়ে পড়লেন। এমন অল্প সময়ের মধ্যে আশ্চর্য ব্যাপার সম্পন্ন করা
গোয়েন্দা সর্দার রায়মল্লকেই সাজে। ঘোড়ায় চড়ে পার্বত্য পথ অবাধে পার হওয়া, পথিমধ্যে ছদ্মবেশ ছাড়া ও পরা, বিষম শত্রুর সামনাসামনি উপস্থিত হয়ে চমকে দেওয়া তিনি ছাড়া অন্য কারো সাধ্যের বাইরে। অনেক বিবেচনা করে কোম্পানি বাহাদুর তাকে এত সম্মান সহ রেখেছিলেন এবং উচ্চ পদও দিয়েছিলেন। রঘুনাথ ফিরে এসে প্রথমেই প্রতাপকে খুঁজল। দেখল সে একপাশে পড়ে গভীর ঘুমে আচ্ছন্ন। অনেকক্ষণ ধরে রঘুনাথ কি যেন ভাবল। মনে করেছিল ফিরে এসে সে প্রতাপকে দেখতে পাবে না। প্রতাপের ওপর তার সন্দেহ হয়েছিল। সে কখনো ভাবত প্রতাপ রায়মল্লের চর, আবার কখনো ভাবত সে নিজেই বা রায়মল্ল। কিন্তু আজ রঘুনাথের সেই ভুল দূর হলো। প্রতাপ যে ছদ্মবেশী রায়মল্ল সাহেব নয়, এই বিষয়ে তার স্থির ধারণা জন্মালো। যদি রায়মল্ল হতো তাহলে অজয় সিংহের বাড়িতে তার দেখা হবে কেমন করে? রঘুনাথ সিদ্ধান্ত নিল প্রতাপ রায়মল্লের একজন চর হতে পারে। ঘুমন্ত ডাকাতদের মধ্যে থেকে বেছে একজন ডাকাতকে রঘুনাথ টেনে তুলল। ঘুম ভাঙার জন্য প্রথমে সে খুব বিরক্ত হয়েছিল, কিন্তু রঘুনাথকে দেখে তার বিরক্তির ভাব দূর হলো। ভোজসিংহ, এবার আমার সঙ্গে বাইরে এসো, বড় দরকারি কথা আছে। ভোজসিংহ রঘুনাথের আদেশে তার সঙ্গে শিবিরের বাইরে গেল। যে ছোট শিবিরে তারা বন্দিনী ছিল তারই পিছনে গিয়ে দুজনের কথাবার্তা চলতে লাগলো। আজ রাত্রে আমার সঙ্গে রায়মল্ল গোয়েন্দার দেখা হয়েছিল। এতদিনে বুঝি তোমার চোখ খুললো? কেন? 5 ঘন্টা আগে যদি তুমি আমায় এ কথা জিজ্ঞেস করতে, তাহলে আমি তোমায় বলে দিতে পারতাম রায়মল্ল গোয়েন্দা আমাদের দলেই মিশে আছে। বলো কি, আমাদের দলের মধ্যে? না, যা তুমি ভাবছো তা নয়। তবে হ্যাঁ, এখানে তার এক চর আছে, এ কথা আমি নিশ্চয়ই বলতে পারি। কে? প্রতাপ। তুমি ঠিক বলতে পারো প্রতাপ রায়মল্ল গোয়েন্দা নয়? হ্যাঁ, আমি নিশ্চয়ই বলতে পারি। আজ রাত্রে অজয় সিংহের বাড়িতে আমি রায়মল্ল গোয়েন্দাকে দেখেছি। তারপর কি হলো? রঘুনাথ সংক্ষেপে সব ঘটনা বর্ণনা করল। কেবল নিজে যেভাবে অপদস্থ হয়েছিল সেই ঘটনাটুকু বাদ দিয়ে বলল। তাই তো, লোকটা অন্তর্যামী নাকি? যখন যেখানে দরকার ঠিক সময় সেখানেই হাজির হয়। ভূতের মতো লোকের আশেপাশে ঘুরে বেড়ায়, কিন্তু কেউ কখনো তাকে ধরতেও পারে না। তবে এইবার যদি আমি তাকে আমার পাল্লায় পাই, একেবারে খুন করে ফেলবো। বড় শক্ত কাজ। রায়মল্ল গোয়েন্দার মাথার একটা চুল ছোঁয়াও বড় শক্ত কথা। রাতারাতি গুম খুন করতে পারলে তবেই সুবিধে। এখন কি করা যায় বলো দেখি? এখান থেকে পাত্তারি গোটাও। তাতে আমার মত আছে। রায়মল্ল যখন পিছু নিয়েছে তখন দিন কতক গা ঢাকা দেওয়াই ভালো। কিন্তু যাওয়ার আগে একটা কাজ করতে হবে। এই প্রতাপ বেটাকে মেরে যেতে হবে। ওটা বিশ্বাসঘাতক একটা রায়মল্লের চর। খুন করে না হয় খাদের মধ্যে ফেলে দিলাম, কিন্তু খুন করাই যে শক্ত। দলের ভেতর অনেক লোক ওর সহায়, অনেকের সঙ্গেই ওর খুব ভাব। আমি তার একটা মতলব ভেবেছি। ওই যে 3 জন নতুন লোক আমাদের দলে এসে সম্প্রতি মিশেছে, ওরা এদেশই নয়। এদেশের লোকের ওপর ওদের বড় মায়া দয়া নেই, আর ওদের দিয়েই প্রতাপকে খুন করতে হবে। তুমি এক কাজ করো, ওদের ডেকে নিয়ে এসো, তারপর আমি সব কথা বলছি। দুজনে এইভাবে কথা বলতে বলতে চলে গেল। ছোট শিবিরের ভেতর থেকে তারা তাদের সব কথাই শুনল। তারার মনে বিশ্বাস ছিল প্রতাপ ওরফে রায়মল্ল সাহেব তাকে সব বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু এই রকম পরামর্শ শুনে তার সারা শরীর শিউরে উঠল।
সে একবার উঁকি মেরে দেখল রঘুনাথ ও ভোজসিংহ চলে গেছে এবং যে প্রহরী তার রক্ষক হিসেবে নিযুক্ত ছিল সেও ঘুমিয়ে পড়েছে। তারা আর স্থির থাকতে পারল না, নিঃশব্দে বেরিয়ে ডাকাতদের শিবিরের মধ্যে ঢুকল। সেখানে সব ডাকাতে ঘুমুচ্ছিল। একপাশে প্রতাপকে দেখে তারা তার কাছে গেল। তিনি নাক ডেকে ঘুমন্ত মানুষের মতো শুয়েছিলেন বটে, কিন্তু কোথায় কি হচ্ছে তার কোনো খবরই তার অজানা ছিল না। সব খবরই চরেরা তাকে জানাচ্ছিল। তার মাথার কাছে বসে তারা কানে কানে বলল, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। রঘুনাথ আপনাকে হত্যা করার পরামর্শ করছে। আমি জানি আমার জন্য তোমার কোনো ভয় নেই, তবে যে তুমি নিজে আমায় সাবধান করে দিতে এসেছো তার জন্য আমি তোমায় ধন্যবাদ দিই। তুমি যেখানে ছিলে সেইখানে যাও। রঘুনাথ তোমায় যেখানে নিয়ে যেতে চায় তার সঙ্গে সেইখানেই যেও। শুধু এটুকুই যেন যে আমি ছায়ার মতো তোমার সঙ্গে সঙ্গে থাকবো। যাও, এখানে আর বসে থেকো না। কেউ তোমায় আর আমায় দেখলে সন্দেহ করবে, সবকিছু নষ্ট হবে। তারা আর কথা বলতে পারল না। সেখান থেকে উঠে চলে আসছে এমন সময় আর একটা কথা মনে পড়ায় প্রতাপকে বলতে গেল। সেই সময় পেছন দিক থেকে কে তার কাপড় ধরে এক টান মারল। যে ব্যক্তি তার আর কাপড় ধরে টেনেছিল সে রঘুনাথ। তার পিছনে ভোজসিংহ দাঁড়িয়ে। তারা, তুমি ওদিকে যাচ্ছিলে কেন? প্রতাপকে সাবধান করে দেওয়ার জন্য। কিসের সাবধান? তোমরা ওকে খুন করবার মতলব করছো তাই? তুমি কেমন করে জানলে? আমি তোমাদের পরামর্শ সব শুনেছি। আমাদের কথায় তোমার থাকার কোনো দরকার নেই। তুমি নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনছো। এ পর্যন্ত তুমি বাধা ছিলে না, কিন্তু এইবার তোমায় বাধা রাখতে হবে। তারা কেঁদে বলল, তোমার হাতে পড়েছি, এখন তোমরা যা ইচ্ছে করতে পারো, কিন্তু জেনো রঘুনাথ, ওপরে একজন আছেন, তিনি তোমার এই পাপ কাজ সব দেখতে পাচ্ছেন। একদিন না একদিন এর প্রতিফল তুমি পাবেই পাবে। হ্যাঁ, তুমি পাবেই পাবে। বালিকার মুখে এমন সতেজ কথাগুলো শুনে রঘুনাথের খুব রাগ হলো। তারার গলায় হাত দিয়ে ধাক্কা দিতে দিতে সে তাকে শিবিরের বাইরে নিয়ে এলো। তারপর বলল, যাও, তুমি যেখানে ছিলে সেইখানে যাও। আমি ঠিক সময় এসে পড়েছিলাম, তাই তো তুমি প্রতাপের সঙ্গে কথা বলতে পারলে না, নইলে আমাদের গোপন পরামর্শ প্রতাপ ঠিকই টের পেত। ডাকাতের কড়া হাতের ভয়ঙ্কর ধাক্কা খেয়ে তারার কোমল শরীরে গুরুতর আঘাত লাগলো। কাঁদতে কাঁদতে অভাগিনী শিবিরে ঢুকল। রঘুনাথ প্রথমে তারাকে প্রতাপের সঙ্গে কথা বলতে দেখেন। তারা যখন দ্বিতীয়বার প্রতাপের কাছে যাচ্ছিল তখন রঘুনাথ তাকে দেখেছিল। সুতরাং রঘুনাথের বিশ্বাস হয়েছিল তারা প্রতাপকে কোনো কথা বলার সুযোগ পায়নি। রঘুনাথের আদেশে ভোজসিংহ একে একে প্রত্যেক ডাকাতকে জাগাল। কেবল প্রতাপকে কেউ ডেকে ওঠালো না। নিঃশব্দে অন্য ডাকাতরা চলে গেল। কেবল রঘুনাথ, ভোজসিংহ আর 3 জন বিদেশি ডাকাত প্রতাপকে হত্যা করার জন্য রইল। রঘুনাথের আদেশ মতো তারাকেও অন্য ডাকাতদের সঙ্গে যেতে হলো। এতক্ষণে অভাগিনী আশা ভরসা একেবারে নির্মূল হওয়ার উপক্রম হলো। কেমন করে হত্যা করতে হবে, কোন খাদের ভেতরে প্রতাপের মৃতদেহ ফেলে দিতে হবে, এই সব কথা বিশেষভাবে শিখিয়ে দিয়ে অবশেষে সেই 3 জন বিদেশি ডাকাতকে রেখে ভোজসিংহ ও রঘুনাথ দুজনেই চলে গেল। যখন সবাই চলে গেল তখন হাসতে হাসতে প্রতাপ চোখ খুললেন। তিনি তাদের 3 জনের দিকে ফিরে বললেন, বেশ কাজ করেছো, বেশ বোকা বানিয়েছো। আমি তোমাদের ওপর খুব সন্তুষ্ট হয়েছি। রঘুনাথ যে তোমাদের আমার অনুচর ভাবেনি, তার মন যে ভেজাতে পেরেছো, আর তোমাদের ওপর বিশ্বাস করে এসে যে এত বড় একটা হত্যাকাণ্ডের ভার দিয়েছে, এটাই তোমাদের কার্যদক্ষতার যথেষ্ট প্রমাণ। শ্রোতা বন্ধুগণ, এতক্ষণে বোধহয় ব্যাপারটা কি সেটা বুঝতে পারলেন। এই 3 বিদেশি ডাকাত রায়মল্লের অনুচর এবং তাঁরই শিক্ষায় শিক্ষিত। তারা অনেক মিথ্যে কথা বলে রঘুনাথের দলে মিশেছিল, কিন্তু রঘুনাথ
একদিনও সন্দেহ করেনি যে তারা রায়মল্লেরই সাহায্যকারী। প্রথমে প্রতাপকে রায়মল্ল ভেবেই রঘুনাথ সন্দেহ করেছিল, কিন্তু অজয় সিংহের বাড়িতে রায়মল্ল সাহেবকে দেখে তার সে বিশ্বাস চলে গিয়েছিল। রঘুনাথ প্রতাপকে রায়মল্ল গোয়েন্দার প্রধান অনুচর বলে স্থির করেছিল। পাছে প্রতাপ জীবিত থাকলে রায়মল্ল তাদের গতিবিধির কথা জানতে পারে। এই জন্য প্রতাপকে হত্যা করার কল্পনা রঘুর মনে জেগেছিল। প্রতাপ একজন ডাকাতকে সম্বোধন করে বললেন, দুটো ছোড়ায় রক্ত মাখিয়ে রঘুনাথকে দেখাও যে তোমরা প্রতাপকে হত্যা করেছ, আর এখন তারা সকলে রাজেশ্বরী উপত্যকায় যাচ্ছে, তোমরাও সেখানেই যাও। লাল পাহাড়ের পাশে বনের ভেতর দিয়েও রাজেশ্বরী উপত্যকায় যাওয়া যায়। ডাকাতেরা সে পথ দিয়ে যাবে না, তাদের অনেক ঘুরে যেতে হবে, আর সেইখানে পৌঁছাতে প্রায় বেলা 2:30 হবে। আমি ইতিমধ্যে একটা প্রয়োজনীয় কাজ সেরে লাল পাহাড়ের পাশের বনের ভিতর দিয়েই রাজেশ্বরী উপত্যকায় উপস্থিত হব। বোধহয় সবার আগে আমি সেখানে পৌঁছাবো। আমি যাকে যেমনভাবে কাজ করতে শিখিয়েছি ঠিক সেরকম করে যেন সকলে করে। তার একটু ব্যতিক্রম হলেই কিন্তু ধরা পড়ে যাবে। খবরদার, খুব সাবধান। শুনছেন দ্য ওয়ান্ডারিং বুকশেলফের আজকের গল্প, পাঁচকুড়িদের লেখা রঘু ডাকাত। এরকম রোমাঞ্চকর কিছু গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। রঘু ডাকাত তো বটে, এছাড়াও দারোগা প্রিয়নাথ, তারানাথ তান্ত্রিক, ফাদার ব্রাউন ও অন্যান্য বিভিন্ন চরিত্র নিয়ে আমরা হাজির হই দ্য ওয়ান্ডারিং বুকশেলফ। বাংলা থেকে বিশ্ব সাহিত্য সব কিছুই পাবেন আমাদের কাছে। তাহলে আর দেরি কেন? সাবস্ক্রাইব করে নিন এবং শুনতে থাকুন আজকের গল্পের বাকি অংশটি। এই ঘটনার কিছুক্ষণ পরে প্রতাপ আগে অজয় সিংহের বাড়ি থেকে এসে যেখানে একটা ঘোড়া রেখে এসেছিলেন, আবার সেখানে উপস্থিত হলেন। আবার সেই ব্যক্তি এসে তাকে পোশাক পরিচ্ছদ দিল। ছদ্মবেশ ছেড়ে সেই সব পোশাক পরে প্রতাপ রায়মল্ল সাজলেন। ভোরের চিহ্ন তখনও চারিদিকে পুরোপুরি দেখা যায়নি। অল্প অল্প আলো, অল্প অল্প অন্ধকার তখনও বর্তমান। সূর্যদেব তখনও আকাশে উদিত হননি। রায়মল্ল সাহেব ঘোড়ায় চড়েই তীরের বেগে ঘোড়া ছোটালেন। দিনের আলো আকাশে পূর্ণ জ্যোতি প্রকাশ করার আগেই তিনি অজয় সিংহের বাড়িতে পৌঁছলেন। মঙ্গল এসে সদর দরজা খুলে দিল। নিঃশব্দে তিনি রোগীর বিছানার পাশে গিয়ে বসলেন। অজয় সিংহ নানা প্রশ্ন করলে তিনি সংক্ষেপে সব কথা তাকে জানিয়ে তারার আদ্যপান্ত ঘটনা বর্ণনা করতে অনুরোধ করলেন। অজয় সিংহ বলতে শুরু করলেন, তারার বাবা বিপুল সম্পত্তি রেখে পরলোক গমন করেন। তারা তার একমাত্র কন্যা, অন্য কোনো উত্তরাধিকারী ছিল না। তারার বাবা মৃত্যুকালে এই মর্মে একখানা উইল করেন, যতদিন না তারার বিয়ে হয় ততদিন তার সৎ মা তার অভিভাবিকা হিসেবে থাকবেন। তারার বিয়ে হলে সেই জামাতা তার বিষয়ের অধিকারী হবেন এবং তারার সৎ মা খোরাক, পোশাক ও 500 টাকা মাসোহারা পাবেন। কিন্তু যদি দুর্ভাগ্যক্রমে তারার মৃত্যু হয় তাহলে তারার সৎ মা পোষ্যপুত্র গ্রহণ করবেন এবং সেই তার বিষয়ের অধিকারী হবে। তাতেও তারার সৎ মা আজীবন মাসোহারা ও খোরাক পোশাক পাবেন। তারার বয়স যখন 5 বছর তখন তার সৎ মা তাকে তার মাসির বাড়িতে ছল করে পাঠিয়ে দেন।
সেখানে লোক লাগিয়ে একটা পুকুরে তাকে ডুবিয়ে মারে। তারার বাবা আমার খুড়তো ভাই। আমাদের দুই ভাইয়ের মধ্যে খুব ঝগড়া ছিল। আগে আমাদের পৈতৃক সম্পত্তি ভাগ হয়নি, কিন্তু তারার বাবার সঙ্গে আমার বিবাদ হবার মামলা করে আমি বিষয় সম্পত্তি সব ভাগ করে নিই। তারার বাবা ব্যবসা বাণিজ্য করতেন, আমিও ব্যবসা বাণিজ্য করতাম। 3 পুরুষ ধরে আমরা তাই করছি। আমার পিতামহ থেকে শুরু করে কেউ কখনো চাকরি করেননি। ভাগ্যের গুণে তারার বাবা ব্যবসায় বিশেষ উন্নতি করেন। আমার দুর্ভাগ্যবশত আমি ব্যবসায় সর্বশান্ত হই। তার মৃত্যুর কিছু আগে আবার আমার সঙ্গে তার সদ্ভাব হয়। যখন আমি তারার পুকুরে ডুবে মরার খবর পাই, তখন মৃতদেহ দেখার জন্য আমি সেখানে যাই। তারার মৃতদেহ? আপনি কি বলছেন? তারা তো এখনো জীবিত। এইটুকুই তো কথা। তারার মৃত্যু হয়নি বটে, কিন্তু ঠিক তারার মতো আরেকটি মেয়ের মৃত্যু ঘটেছিল। তারার সৎমা সেই মৃতদেহটিকে তারার মৃতদেহ বলে নিয়ে যায়। কাজেই লোক জানে তার মৃত্যু হয়েছে। আমি তারাকে খুব কমই দেখেছিলাম। মৃতদেহ দেখে তাই আগে চিনতে পারিনি। তারপর তারাকে আপনি কেমন করে পেলেন? আর কেমন করেই বা জানলেন যে এই তারাই সেই তারা? তারার যখন জন্ম হয় তখন এই মঙ্গল আমার ভাইয়ের ভৃত্য ছিল। যতদিন আমার ভাই জীবিত ছিলেন ততদিন মঙ্গল তারাকে লালন পালন করে। তারপর তার মৃত্যু হলে মঙ্গল এসে আমার কাছে থাকে। তারার দুধ নিতে ছোটবেলায় একটা কাটা দাগ ছিল, তা মঙ্গল ভালো করেই জানত। আর সেই চিহ্ন দেখেই জীবিত তারাকে মঙ্গল চিনতে পেরেছিল। তারাকে কি উদ্দেশ্যে তার সৎমা মেরে ফেলতে চেষ্টা করে? তারাকে মেরে ফেলতে পারলেই আমার ভাইয়ের বিপুল সম্পত্তি তারার সৎমায়ের ভোগে আসে। একটা নামমাত্র পোষ্যপুত্র নিয়ে আজীবন সুখে স্বাচ্ছন্দ্যে সমস্ত বিষয় ভোগ করতে পারে। কেন? তারা সৎমা যে টাকা মাসহারা পাবেন, সেই টাকাতেই তো তা বেশ চলতে পারে। তা বললে কি হয়? লোভ বড় ভয়ঙ্কর জিনিস। তাছাড়া এর মধ্যে অন্য কোনো লোক আছে, তারই ষড়যন্ত্রে এসব ঘটেছে। তারার সৎ মায়ের চরিত্র ভালো নয়। জগৎ সিংহ নামে এক ব্যক্তির সাথে সে দুশ্চরিত্রা, গোপন প্রেমে আবদ্ধ। তারই পরামর্শে এইসব হয়েছে। সে লোকটা রাজার হালে আছে। বিষয় সম্পত্তি এখন যেন সব তারই হয়েছে। আগে সে আমার ভাইয়ের
বিষয় সম্পত্তির তত্ত্বাবধায়ক ছিল। তার জীবিত অবস্থাতেই তারার সৎ মায়ের সঙ্গে সেই লোকটির গোপন প্রেম হয়, কিন্তু সে কথা কেউ জানতে পারেনি। এখন সে নামে বিষয়ের তত্ত্বাবধায়ক, কাজে সেই হত্যাকর্তা বিধাতা। আপনি এই সব কথা কেমন করে জানতে পারলেন? একে একে সব বলে যাচ্ছি, ব্যস্ত হবে না। আচ্ছা বলুন। আমার ভাইয়ের মৃত্যুর দিন কয়েক পরেই তারা কেকে চুরি করে নিয়ে যায়। মঙ্গল একবার ছুটি নিয়ে বাড়ি যায়। দেশে যাওয়ার সময় বাংলা বুলুকে এক জায়গায় সে তারাকে দেখে চিনতে পারে। বর্ধমানে একটি গৃহস্থ লোকের বাড়িতে মঙ্গল রাত্রিবাসের জন্য অতিথি হয়, আর সেখানেই সে তারাকে প্রথম দেখে, আর দেখেই তার সন্দেহ হয়। তারপর গৃহস্বামীকে মঙ্গল সে কথা জিজ্ঞাসা করে। গৃহস্বামী একজন বাঙালি বাবু, তার নাম জনার্দন দত্ত, ভদ্রকায়স্থ। তিনি বলেন, অনেকদিন আগে আমার বাড়িতে একজন পশ্চিম দেশীয় রাজপুত এই মেয়েটিকে নিয়ে আসেন, আর এক রাত্রি থাকার জন্য আমার আশ্রয় চান। ভদ্রলোক বিপদে পড়েছেন দেখে আমি তাকে আশ্রয় দিই। বিশেষত মেয়েটিকে দেখে আমার বড় মায়া হয়। পাছে রাতে থাকার জায়গার অভাবে মেয়েটির কষ্ট হয়, এই ভেবে আমি আমার বাইরের একটা ঘর খুলে দিই। খাওয়া দাওয়ার শেষে রাতে সেই রাজপুত ভদ্রলোকটি মেয়েটিকে নিয়ে শুয়ে পড়ে। আমিও যেমন প্রতিদিন বাড়ির ভেতরে শুই, সেই দিনও সেরকমই করি। পরদিন সকালে আমার চাকর আমার ঘুম ভাঙিয়ে আমায় বলে, বাবু, এই মেয়েটি একলা বাইরের ঘরে পড়ে কাঁদছে, আর সেই লোকটি কোথায় চলে গেছে? ব্যস্ত সমস্ত হয়ে আমি বাইরে এসে দেখি সত্যি রাজপুত ভদ্রলোকটা মেয়েটাকে রেখে পালিয়েছেন। তারপর তার অনেক খোঁজ করেও তাকে খুঁজে পাইনি। মঙ্গল গৃহস্বামীর এই কথা শুনে তাকে আসল কথা বলে এবং তারার পরিচয় দেয়। তারাকে অনেক দিন ধরে প্রতিপালন করে তার উপর গৃহস্বামীর একটু মায়া বসেছিল, সেজন্য সহজে তাকে ছেড়ে দিতে চাননি। তারপর মঙ্গলের চিঠি পেয়ে আমি সেখানে উপস্থিত হয়ে তারাকে নিয়ে আসি। তারাকে পেয়ে আপনি রাজদরবারে বিচার প্রার্থী হলেন না কেন? হয়েছিলাম, নালিশ করেছিলাম। 12 দিন ধরে ক্রমাগত মামলা করে শেষে আমার হার হয়। কেন? প্রমাণ করতে পারলেন না? না, তারার সৎমা বলে এই মেয়েটিকে সে কখনো দেখেনি। তার বোন সম্পর্কে তারার মাসি, যার বাড়িতে ছল করে তারাকে পাঠানো হয়েছিল, তিনিও বলেন এ মেয়েটিকে আগে কখনো দেখেছেন বলে মনে পড়ে না। যে জেলে পুকুর থেকে জালে তারার মৃতদেহ তুলেছিল, সেও হলপ করে মিথ্যে কথা বলল। এছাড়া ঘুষ খেয়ে প্রতিবেশী 2-4 জন লোকও মিথ্যে সাক্ষ্য দিয়ে পাপের মাত্রা বাড়ালো। কাজেই আমি আসল তারার অস্তিত্ব ও সত্য প্রমাণ করতে পারলাম না। মামলায় হেরে শেষ বয়সে যা কিছু পুঁজি ছিল তাও খোয়ালাম। তারপর এতদিন খুব কষ্টে তারার ভরণ পোষণ করছি।
যদি ভগবান দিন দেন তবে একদিন তারা সুখী হবে। আমি সেইটুকু দেখে মরে যেতে পারলে জন্ম সার্থক মনে করব। এখন এমন কি প্রমাণ পেয়েছেন যাতে আপনি তারা সত্য প্রমাণ করতে সাহস করছেন? কাগজপত্র ছাড়া আমি এখন 3টে বিষয় পেয়েছি যাতে তারার ন্যায্য সম্পত্তি পুনরুদ্ধারের পক্ষে আর কোনো কষ্ট হবে না। বলুন। আমার প্রথম এবং প্রধান সাক্ষী মঙ্গল। ছোটবেলায় সে প্রতিপালন করেছিল, সুতরাং তার কথা আদালত গ্রাহ্য করবে। গ্রাহ্য নাও হতে পারে। মঙ্গল ছোটবেলায় তারাকে মানুষ করেছিল বলেই যে সে এখনো তাকে ঠিক চিনতে পারবে, সে কথার সারবত্তা কি? আমার দ্বিতীয় কারণ তোমাকে মুখে না বলে হাতে কলমে দেখাচ্ছি ছবি দিয়ে। এই ছবিখানি কার বলো দেখি? অজয় সিংহ রায়মল্লের হাতে হাতির দাঁতের উপর খোদাই করা একখানা বহু পুরনো ছবি দিয়ে জিজ্ঞাসা করলেন। রায়মল্ল ছবিখানি দেখা মাত্রই চিনতে পারলেন। কেন, এ তো তারার ছবি। ভালো করে দেখো। হ্যাঁ, আমি ভালো করেই দেখছি, এ নিশ্চয়ই তারারই ছবি। তারা এই ছবিখানি জীবনে কখনো দেখেনি। বলেন কি? তবে তবে কার ছবি? তুমি আমায় এইমাত্র জিজ্ঞেস করছিলে কেমন করে আমি তারাকে চিনতে পারলাম, কিন্তু এই দেখো তার এক প্রমাণ। এ ছবিখানি আমার ভাইয়ের প্রথম পক্ষের স্ত্রীর, তার নিজের মায়ের ছবি। এই ছবি দেখে যদি তারার ছবি বলে ভুল হয়, তাহলে আসল তারাকে দেখে চিনতে আর কতক্ষণ লাগে? কিন্তু আদালতে তর্ক যে কতদূর দাঁড়াবে তা ঠিক বলতে পারি না। আচ্ছা, এও যদি আসল প্রমাণ বলে গ্রাহ্য না হয়, তাহলে আরেকটি কারণে আমি বোধহয় মামলায় জয়ী হব। যে রাজপুত তারাকে ছোটবেলায় জনার্দন দত্তের বাড়িতে রেখে এসেছিল, এখন সে লোকটাকে ধরা গেছে। মঙ্গল অনেক অনুসন্ধানের পর সেই লোকটাকে বের করেছে। লোকটা কি করে? কিছুই করে না। অর্থের লোভে এই ঘৃণিত পাপ কাজে সাহায্য করেছিল। এখন সে খেতে পায় না, হাতে নাতে পাপের ফল পেয়েছে। কষ্টে পড়ে তার একটু ধর্মজ্ঞান হওয়ায় আদালতে আমার সহায়তা করতে রাজি হয়েছে। আদালতের সাক্ষ্য খুব বিশেষ কোনো কাজে হবে না, তবে তার দ্বারা কাজ শুরু করার পক্ষে সুবিধা হবে। কেন? সে লোকটি নিজ মুখে যদি দোষ স্বীকার করে, আর যে ব্যক্তি তাকে এই কাজে নিযুক্ত করেছিল তাকে যদি চিনিয়ে দিতে পারে, তাহলেও কি কাজ হবে না? না, তাতেও কোনো কাজ হবে না, কারণ তারা এখন বড় হয়েছে। সে লোকটি শপথ করে এমন কথা বলতে পারবে না যে সেই তারা এবং এই তারাকেই ছোটবেলায় সে বর্তমানে বিসর্জন দিয়ে এসেছিল। অজয় সিংহের সব উৎসাহ, সব তেজ যেন নষ্ট হল। তিনি হতাশ হয়ে পড়লেন। অত্যন্ত নিরাশা ভরা স্বরে বললেন, তবে আর তারার অপহৃত সম্পত্তির পুনরুদ্ধার হবে না। অভাগিনীর ন্যায্য সম্পত্তি আর সে ফিরে পাবে না।
ততদূর নিরাশ হবে না। তারা সমস্ত বিষয় সম্পত্তি ফিরে পেলেও পেতে পারে। এই যে তুমি বললে ও প্রমাণে কোনো কাজ হবে না, তবে কি করে তারা সম্পত্তি ফিরে পাবে? আপনি যেসব প্রমাণ সংগ্রহ করেছেন তাতে আদালতে কোনো কাজ না হতে পারে, কিন্তু আমি তাতেই কাজ চালাবো। আপনি আমার কথায় এই দেওয়ালের গায়ে লিখে রেখে দিন, যদি আমি জীবিত থাকি তাহলে তার প্রাপ্য বিষয় সম্পত্তি আমি নিশ্চয়ই পুনরুদ্ধার করে দেব। কেমন করে? সে কথা এখন আমি আপনাকে বলবো না। আমার একটা ফোন দিয়ে আছে, আর আমার কোনো ফোন দিয়ে আমার কোনো মতলব আমি কারো কাছে আগে প্রকাশ করি না। সব মানুষেরই ভুল হয়, তুমিও মানুষ, তোমারও তো ভুল হতে পারে। অভ্রান্ত মানুষ জগতে কেউ নেই। যদি তুমি তোমার উদ্দেশ্য সাধনে অপারগ হও, যদি কোনো ভুল করো, যদি ঠকে যাও। রায়মল্ল গোয়েন্দা আজ পর্যন্ত কোনো কাজে ব্যর্থ হয়নি, আজ পর্যন্ত কোনো কাজে ঠকেনি। কখন তুমি এ কাজে হাত দেবে? রঘু ডাকাতের শ্রাদ্ধ শেষ করিয়ে এ কাজে হাত দেব। কতদিনে রঘু ডাকাতের শেষ হবে? আর 24 ঘন্টার মধ্যে। রঘুনাথ যখন এত ভয়ঙ্কর লোক, তখন তুমি হয়তো বিপদে পড়তে পারো। তাদের দলকে তলশুদ্ধ ধরতে যাবে, তারা খুনি লোক, তোমায় তো খুন করে ফেলতে পারে। বলো। রঘুনাথের হাতে মৃত্যু বিধাতা আমার কপালে লেখেনি। যদি মরি, তুচ্ছ রঘু ডাকাতের হাতে কখনো নয়। আমায় মারতে তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি বীর, আর তার চেয়ে অনেক বেশি সাহসী পুরুষের দরকার। আসি। এই পর্যন্ত কথাবার্তা শেষ করে রায়মল্ল গোয়েন্দা বিদায় নিয়ে ঘোড়ায় চড়ে আবার পার্বত্য পথে চলে গেলেন। রঘু ডাকাতের সর্বনাশের জন্য যা কিছু প্রয়োজন, আজ 2 মাস ধরে তিনি তার সমস্ত আয়োজন করছিলেন। এতদিনে তার সমস্ত পরিকল্পনা পূর্ণ হয়েছে। চারিদিকে 8 ঘাট বেঁধে কাজ করেছেন। পাহাড়ের সব জায়গায় পুলিশের লোকজন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। এমনকি রঘু ডাকাতের দলের সঙ্গেও তাঁরই কয়েকজন লোক মিশে আছে। এখন শুধু তার শেষ কাজ বাকি। রঘুনাথ রায়মল্ল গোয়েন্দার ভয়ে পার্বত্য অঞ্চলের এক নির্জন উপত্যকায় গিয়ে আশ্রয় নিল। রাজেশ্বরী উপত্যকায় খুব ভূতের ভয়। সাধারণ মানুষ বা পর্বতের অধিবাসী নিচু জাতির লোকেরাও সেখানে কেউ যাতায়াত করত না। বিশেষ করে সে প্রদেশ ঘন জঙ্গলে পরিপূর্ণ। কাঠুরিয়া ছাড়া সেখানে আর কারো যাওয়ার বিশেষ দরকারও হতো না। রাজেশ্বরী উপত্যকায় একটি মাত্র দরজা, প্রবেশ ও প্রস্থানের পথ সেটি ছাড়া আর দ্বিতীয়টি নেই। ডাকাতরা তাই জানত, সাধারণ মানুষও তাই জানত। পার্বত্য জাতির মধ্যে 2-1 অশীতিপর বৃদ্ধের মুখে শোনা যেত অন্য দিক দিয়ে রাজেশ্বরী উপত্যকায় যাওয়ার ও আসার আরও একটি পথ ছিল, কিন্তু তা জঙ্গলে এমন ভরে গেছে যে বর্তমানে এখন তার চিহ্ন মাত্র দেখা যায় না। রায়মল্ল গোয়েন্দা কোনো বৃদ্ধের মুখে এই কথা শুনে রাজেশ্বরী উপত্যকার অন্য পথ আবিষ্কার করতে যত্নবান হন। অনেক দিন অনুসন্ধানের পর তিনি তা আবিষ্কার করে লোকজন লাগিয়ে বন পরিষ্কার করিয়েছিলেন। সে প্রদেশের আবাল বৃদ্ধ বনিতা জানত রাজেশ্বরী উপত্যকায় প্রেতাত্মার উপদ্রব আছে, কিন্তু রায়মল্ল গোয়েন্দা জানতেন সে প্রেতাত্মা আর কেউ নয়, ডাকাতরাই সেই প্রেতাত্মার তকমা পেয়ে নির্ভয়ে সেখানে বাস করতেন। তাদের অত্যাচারে সে প্রদেশের অধিবাসীরা অস্থির, কাজেই সকলে বলে রাজেশ্বরী উপত্যকায় অসংখ্য প্রেতের বাস। এমন কোনো পাপ কাজ নেই যা রঘুনাথ জানত না বা করত না। রাজেশ্বরী উপত্যকায় সেদিন কয়েকজন নোট জালিয়াতির জন্য সে অপেক্ষা করছিল। রঘুনাথকে যে যখন যে কাজে নিযুক্ত করত, কখনো সে না বলতো না।
খুন ডাকাতি প্রভৃতি তার কাছে সাধারণ কাজ। তাতে সে কখনো পিছিয়ে যেত না। উক্ত উপত্যকায় পৌঁছে 2-3টি শিবির স্থাপন হলে বেলা 3-4টের সময়ে রঘুনাথ একবার তারার শিবিরে এলো। আগে স্থান ছাড়ার পর থেকে এ পর্যন্ত তারার সঙ্গে রঘুনাথের একবারও কথা হয়নি। তারা অসহায়, অভাগিনী, সরল বালিকা, হতাশায় ম্রিয়মান। রঘুনাথের সেই শিবিরে প্রবেশ করতেই তার হৃদয়ে মহাভীতির সঞ্চার হল। আশা ভরসা তার হৃদয়ে তখন আর কিছুই স্থান পাচ্ছিল না। মায়া মমতাহীন নর পিশাচের মতো রাক্ষসদের হাত থেকে পরিত্রাণের একমাত্র উপায় প্রতাপ সিংহ, তিনিও তো অন্তর্হিত। তারও তো আর কোনো খোঁজ খবর নেই, তাকেও তারা অনেকক্ষণ দেখেনি। তবে কি সত্যিই রঘুনাথের ঘৃণিত চক্রান্তে পড়ে মহাসুর রায়মল্ল গোয়েন্দা ইহলোক ত্যাগ করলেন? এই সব ভাবনা তারার মনে উপস্থিত হল। রঘুনাথের মহাস্ফূর্তি বড় আস্ফালন, মুখে আর হাসি ধরে না। সেই কঠোর স্বর, সেই কর্কশ কথা, সেই ভীষণ দৃষ্টি এখন যেন আর কিছুই নেই। নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে নির্ভয়ে রঘুনাথ জিজ্ঞাসা করল, তারা, এতটা পথ এসে বড় ক্লান্ত হয়ে পড়েছ। রাগে লাল চোখে কাঁপা শরীরে কঠিন কণ্ঠে তারা উত্তর দিল, খুনি, মহাপাতকী, তুই আবার আমার সামনে এসেছিস? আমি খুনি? হ্যাঁ, খুনি নয় তো কি? হ্যাঁ, খুনি নয় তো কি? কাকে খুন করতে তুমি আমায় দেখেছো? প্রতাপকে। তাতে আমার দোষ কি? আমাদের দলের কেউ তাকে ভালোবাসতো না, সকলের সঙ্গেই তার মহাশত্রুতা। কারোর সঙ্গে বোধহয় ওর ঝগড়া হয়েছিল, আর সেই রাগ সামলাতে না পেরে তাকে মেরে ফেলেছে। এ তার এমন কি? রাক্ষস, রাক্ষস! এই কথা বলে তুই এখন আমায় ভোলাতে চাস? হৃদয় থেকে কে কথা বলছিস? নিজের বুকে হাত দিয়ে দেখ দেখি। হ্যাঁ? আর রঘুনাথ সহ্য করতে পারল না। শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে রক্তস্রোত বইতে লাগলো। রেগে গিয়ে রঘুনাথ বলল, শোনো তারা, তোমার অনেক কথা আমি সহ্য করেছি, কিন্তু আর সহ্য করব না। আজ রাতে তোমাকে আমার ভাগ্যে হতেই হবে। আজকেই আমাদের ছোটবেলার বিবাদ মিটবে, আর আজ আমি তোমার আন্তরিক ঘৃণার শোধ নেব। না! তারার শরীরের সমস্ত রক্ত জল হয়ে আসলো। মৃত্যুর ভীষণ ছায়া যেন তার সামনে নাচতে লাগলো। যদি রঘুনাথ ব্যস্ত বা কোনো বিষয়ে চিন্তিত থাকত, তাহলে তারা কিছুটা নির্ভয়ে সুসময়ের অপেক্ষা করতে পারত। কিন্তু তার নিশ্চিন্ত ভাবনাহীন হাসি মাখা মুখ দেখে ও এমন মিষ্টি কথা শুনে তারার সব আশা ভরসা একেবারে উবে গিয়েছিল। রঘু, তোমাকেও একদিন মরতে হবে, সে কথা কি একবারও ভেবে দেখো না? না। তুমি মরবে না? তোমার ইহজন্মে মৃত্যু হবে না? না, আমার কখনো মৃত্যু হবে না। আমি মহাদেবের মতন অমর হয়ে চিরকাল বেঁচে থাকবো। তাহলে তোমার কিছু আপত্তি আছে? আচ্ছা, সব বুঝলাম। শুধু এটুকু বলবে যে কেন তুমি আমার সর্বনাশ করতে এতটা উদ্যত হচ্ছ? তোমাকে বড় ভালোবাসি বলে। ভালোবাসা কি এর নাম? এইরকম করে বন্দি করে রেখে অবলা অসহায় অনাথ মেয়ে সর্বনাশ করা কি ভালোবাসার লক্ষণ? আমি তোমায় ভালোবাসি কিনা তার প্রমাণ দিচ্ছি। যে কথা বলি মন দিয়ে শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমায় বাড়ি পাঠিয়ে দাও। আমার বৃদ্ধ পিতার মৃত্যুশয্যার পাশে একবার আমাকে যেতে দাও। আমি তোমাকে আজ যথারীতি বিয়ে করে আমার ভালোবাসার পরিচয় দিতে চাই। তুমি সন্ধ্যার সময় আমার বিবাহিতা স্ত্রী হবে। চোখ বড় করে দৃঢ় স্বরে তারা বলল, কখনোই না, কখনোই না। আর আমি বলছি নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয়। আজ রাতে আমার স্বামী বলে তোমাকে স্বীকার করতেই হবে। চন্দ্র সূর্য মিথ্যা হবে, তবু
আমার এ কথার বিন্দু মাত্র নড়চড় হবে না, এই বলে দিলাম। ততক্ষণ পর্যন্ত আমি জীবিত দেখতে পাবে কিনা সন্দেহ। তোমার হাত থেকে পরিত্রাণ পাওয়ার যদি কোনো উপায় না পাই, আত্মহত্যা করব। যাতে আত্মহত্যা না করতে পারো সেই বিষয়ে আমার বিশেষ দৃষ্টি থাকবে। তার উপায় আমি করছি। তারপর যখন তুমি আমার পত্নী হবে, তখন তোমার রক্ষণাবেক্ষণের ভার নেওয়ায় আমার সম্পূর্ণ অধিকার থাকবে। রঘুনাথ, আমি এখনো বলছি, তোমার পাপ উদ্দেশ্য কখনোই পূর্ণ হবে না। ভগবান আমায় রক্ষা করবেন। তোমার ভগবানই আমি বিশ্বাস করি না, আর মানুষ তো কোন ছাড়। এখানে সে ভগবানও তোমাকে রক্ষা করতে পারবে না। এখানে যত লোক দেখছো সকলেই আমার বস, আমার কথায় সকলেই ওঠে, সকলেই বসে। এখানে আমি রাজা, আর আমি যা মনে করব তাই করতে পারবো। তাতে কারোর কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। কিন্তু তুমি যা স্বপ্নেও ভাবনি, এমন উপায় আমার জীবন রক্ষা হতে পারে, আর সেই সঙ্গে তোমারও সর্বনাশ হতে পারে। তারা যারা আশায় এখনো এত সাহস করে কথা কইছো, সেই প্রতাপ আর জীবিত নেই, এটা ভালো করে মনে রেখো। তোমার সব আশা সেই প্রতাপের ঘৃণিত দেহের সঙ্গে শেষ হয়েছে। সত্যি তারার চোখে এখন চারদিক অন্ধকার বলে মনে হতে লাগলো। অসহায় অবলা বালিকা সহায়তা করে বা তাকে উৎসাহ দেয় এমন লোক আর কেউ নেই। যম যেন ভীষণ মুখ হাঁ করে তারাকে গ্রাস করতে আসছে। এই অবস্থায় তারা কার আশায় জীবিত থাকবে? কে এই বিপদ থেকে অভাগিনীকে রক্ষা করবে? কে এই ভয়ঙ্কর পাপাচারী নরহত্যাকারী রাক্ষসদের হাত থেকে এই বিপদগ্রস্ত কাতর ব্যাকুল রাজপুত বালাকে উদ্ধার করবে? রঘুনাথের মুখ দেখে ও তার কথাবার্তা শুনে এখন তার মনে এসব কথা উদয় হতে লাগলো। এত বিপদেও তারা স্থির প্রতিজ্ঞ। তারা মনে মনে প্রতিজ্ঞা করল, যদি মৃত্যু হয় তাও ভালো, তবু সে রঘুনাথের স্ত্রী হবে না। তারা এখন বিবেচনা করে কাজ করো। ভালো মানুষই করার এখনো সময় আছে। মনে রেখো, আমি কিন্তু এখনো তোমার প্রতি কোনো বলপ্রয়োগ করিনি। তারা কোনো উত্তর দেওয়ার আগে দূরে ডাকাতদের বাঁশির শব্দ শুনল। রঘুনাথ ব্যস্ত সমস্ত হয়ে তৎক্ষণাৎ বলল, আবার বাইরে আমাকে ডাকছে। তোমায় ভালো করে বোঝাতে পেলাম না। আচ্ছা, এখন চললাম। যত তাড়াতাড়ি পারি ফিরে আসছি। ইতিমধ্যে তুমি কিন্তু মনস্থির করো, আর বিনা বল প্রয়োগে আমার প্রস্তাবে রাজি হতে পারো, সেজন্য প্রস্তুত হও। অনেকক্ষণ ধরে তারা অনেক কথা ভাবল। যার উৎসাহের কথায় উৎসাহিত হয়ে সে আশায় বুক বেঁধেছিল, সেই প্রতাপ সিংহ রঘুনাথের ভীষণ চক্রান্তে অকালে মৃত্যুবরণ করেছেন। এখন কে আর তাকে বিপদে উদ্ধার করবে? কে তাকে রঘুনাথের কঠোর হাত থেকে রক্ষা করবে? তারা কাপড়ে মুখ ঢেকে কাঁদতে লাগল। একবার তার পালক পিতা অজয় সিংহের দুর্দশার কথা তার মনে পড়ল। তার সেই রোগ শয্যা, সেই আসন্ন মৃত্যুকাল সমস্তই মনে পড়ল। আর মনে পড়ল আগের সুখের দিন, বর্তমান দুঃখের দশা। কল্পনার পথে ছোটবেলার সব কথাই একে একে অন্তরে জাগতে লাগলো। শৈশবে সেই রঘুনাথের আদর, সেই একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে দৌড়াদৌড়ি, একসঙ্গে খেলাঘরে কত পরামর্শ, সবই স্মৃতিতে দেখা দিল। তারপর কি ভেবে তারা উঠে দাঁড়ালো। বুকের আবরণ সরিয়ে একখানা ধারালো ছোরা টেনে বের করল, আত্মহত্যার জন্য প্রস্তুত হল। নিজে নিজেই বলল, আর কার আশায় জীবন রক্ষা করব?
রঘুর বিবাহিত স্ত্রী হওয়ার চেয়ে আমার মরণই ভালো। আমার মরণই ভালো। থামো, আত্মহত্যা করো না। চমকে গিয়ে তারা পিছন দিকে ফিরে চাইল। ঠিক পিছনে শিবিরের পর্দা সামান্য সরিয়ে কি একজন লোক তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। কে আপনি? কেন আমায় এমন বাধা দিলেন? সে লোকটি বাইরে থেকে গম্ভীর স্বরে বলল, তুমি বড় চঞ্চল বালিকা, তোমার কোনো ভয় নেই। রঘুনাথ তোমার একগাছি চুলো ছুতে পারবে না। এই পর্যন্ত বলেই সে লোকটি তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে তারা সেইখানে বসে পড়ল। শুনলেন পাঁচকড়িদের লেখা রঘু ডাকাত দ্বিতীয় পর্ব। পরের পর্বে থাকছে কে আমায় এই বিপদে উদ্ধার করবে? কেন এরা আমায় বাধা দেয়? কার আশায় কি সাহসে বুক বাঁধবো? মিছিমিছি কিন্তু তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ। তুমি এখনো বুঝছো না যাকে তুমি সব কথায় গাল দিচ্ছ, যার ওপর তোমার এত ঘৃণা, আধ ঘন্টার মধ্যে তোমাকে তার যথারীতি শাস্ত্র মতো বিবাহিতা স্ত্রী হতে হবে। আর তাই এখন ভালো চাইলে কোনো কথা না বলে আমার সঙ্গে এসো। রঘুনাথ, আমার সর্বনাশ যখন হওয়ার তখন হবে, তখন তোমার সাহায্যের জন্য ডাকতে যাব না। কিন্তু তুমি যার যোগ্য নও, যে অনুগ্রহ তোমার উপর করা যায় না, আমি আজ তাই করতে প্রস্তুত। তুমি আমার দয়া পেতে ইচ্ছে করো? শুনতে থাকুন দি ওয়ান্ডার ইন বুকশেলফ।